স্ক্রিনটা দেখা যাচ্ছে সবাই? চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে ভারতের নদ নদীর উপর। ঠিক আছে, ভারতের নদ নদীর উপর আজকে আমরা ভারতের ভূগোল থেকে একটা চ্যাপ্টার করাবো। তাহলে টপিকটা কি আমাদের গাইস? ভারতের নদ নদী। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভারতের যতগুলো নদ নদী রয়েছে মেনলি সেই নদ নদীগুলোকে আমাদের দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তোমরা সব খাতা পেন নিয়ে রেডি তো? খাতা পেন নিয়ে রেডি তো গাইস? ঠিক আছে, ওকে। প্রত্যেক সপ্তাহে এই সময় ক্লাস হয়, তোমরা কিন্তু এইটা রেডি থাকবে। ঠিক আছে, আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া মাত্রই তোমরা জয়েন করে যাবে। আজকে যারা নতুন জয়েন করলে তাদেরকে বলে দিই, আমাদের প্রত্যেক রবিবার কিন্তু এই সময়টা ক্লাস হয়। তো তোমরা কিন্তু গ্রুপে লিঙ্ক দেওয়া মাত্র রেডি থাকবে, খাতা পেন নিয়ে জয়েন হয়ে যাবে। আর প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে নোট ডাউন করা শুরু করো। ঠিক আছে, কারণ শুধু বললে কিন্তু হয় না, খাতা পেন নিয়ে নোট ডাউন করা শুরু করো। আচ্ছা, দেখো এই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ভারতের নদ নদী। আমাদের এক্সাম থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। ভারতের নদ নদী থেকে WBCS থেকে কোশ্চেন আসে কিরকম রয়েছে, একটা কোনো নদী দিয়ে দিল, তার কোনো উপনদী দিয়ে দিল, বা কোনো একটা শাখা নদী দিয়ে দিল, সেইটা কোন নদীর উপনদী বা কোন নদীর শাখা নদী সেগুলোকে তোমাদের কিন্তু বলতে হবে। আমাদের ভারতের যতগুলো নদ নদী রয়েছে সেইগুলোকে বেসিক্যালি আমাদের দুটো ভাগে ভাগ করা যায়। কি কি নদী? একটা হচ্ছে হিমালয়ান রিভার বা হিমালয়ের নদী, আর একটা হচ্ছে পেনিসুলার রিভার বা এটাকে বলা হয়ে থাকে উপদ্বীপীয় নদ নদী। ঠিক আছে, আমি কিন্তু বাংলাতেই লিখছি যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে একটা হিমালয়ান নদী রয়েছে আর একটা হচ্ছে উপদ্বীপীয় নদ নদী। হিমালয়ান নদী আর একটা হচ্ছে উপদ্বীপীয় নদ নদী। এই দুটো নদীগুলোকে একটা ডিফারেন্ট রয়েছে। এই হিমালয়ের যে নদ নদীগুলোকে, এইগুলো কি রয়েছে? এগুলো সব বরফ গলা জলে পুষ্ট। আর এই যে উপদ্বীপীয় নদ নদীগুলো, এইগুলো কি হচ্ছে, কোনো নদীটা খাঁড়ি গঠন করে, কোনো নদীটা বদ্বীপ গঠন করে, এরকম একটা ব্যাপার। হিমালয়ের যে নদ নদীগুলোকে একটা কথা কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট নদী। অ্যান্টিসিডেন্ট নদী। অ্যান্টিসিডেন্ট নদী কেন অ্যান্টিসিডেন্ট নদী বলা হয়? অ্যান্টিসিডেন্ট নদী একটা সোজা কথায় তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, এখানে তো এরকম অনেকে কি রয়েছে যে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ? আছো কি এখানে? আছে তো? অনেক অনেক হ্যাঁ, অনেক বাধা বিপত্তি আছে। আমি জানতে চাইছি না তোমাদের কি বাধা বিপত্তি রয়েছে, কিন্তু এরকম অনেকে হয়তো এখানে আছো যারা খুব বাধা বিপত্তির মধ্যে দিয়ে পড়াশোনাটা করছো। সত্যিকারে তাদের পড়াশোনাটা করার কিন্তু খুব অসুবিধা, তাদেরকে হাজার বাধা বিপত্তি কাটিয়ে পড়াশোনাটা করতে হয়। যারা এইরকম ভাবে পড়াশোনাটা করছো তারা সত্যিকারে কিন্তু একটা তোমাদের এই জায়গায় টিকে থাকার জন্য তোমাদের হ্যাটস অফ টু ইউ। আর তোমাদের কিন্তু সাকসেসের দিকে তোমরা অনেকটা কিন্তু এগিয়ে যাচ্ছ। অ্যান্টিসিডেন্ট কেন এটা বললাম, এই কনসেপ্ট আমি অ্যান্টিসিডেন্ট নদীটা বোঝাবো। অ্যান্টিসিডেন্ট নদী বলতে সেই নদীগুলোকে বোঝায়, অ্যান্টিসিডেন্ট নদী বলতে সেই নদীগুলোকে বোঝায় যাদের নদীর একটা রয়েছে টেকটোনিক পাত। নদীর একটা কি রয়েছে? টেকটোনিক পাত। এই টেকটোনিক পাতটা সংস্থানের ফলে কি হয়, নদীর গতি প্রবাহটা অনেকটা কমে যায়। যে নদীগুলো টেকটোনিক পাতের সংস্থানের ফলেও তাদের যে প্রবাহটা, মানে নদীর যে প্রবাহটা সেইটা পুরো একই রকম রাখে, তাদেরকে বলা হয় অ্যান্টিসিডেন্ট নদী। অ্যান্টিসিডেন্ট নদী মানে আমার যা কিছু হোক না কেন, আমি আমার প্রবাহ ঠিক রেখে যাব। আমার যত বাধাই আসুক না কেন, আমি সরকারি চাকরি প্রিপারেশন সমানভাবে নিয়ে যাব। তার মানে কি রয়েছে? টেকটোনিক পাতটা সংস্থানের ফলে যদি গতি প্রবাহটা কমে যায়, আমি নদীর কিন্তু গতি প্রবাহগুলো সেম রেখেছি যে সমস্ত নদীগুলো, সেইগুলোকে বলা হয় অ্যান্টিসিডেন্ট নদী। ঠিক আছে, তো এই অ্যান্টিসিডেন্ট নদীর মধ্যে এবারে আমরা জানি যে এই হিমালয়ের নদীগুলো কি কি আছে আর উপদ্বীপীয় নদীগুলো কি কি আছে। হিমালয়ের যে নদীগুলো আছে সেগুলো কি কি আছে না, হিমালয়ের নদীগুলো আছে নাম্বার 1 যেটাকে বলা হয়ে থাকে সিন্ধু। ঠিক আছে, 2 নম্বর যেটা রয়েছে গঙ্গা, 3 নম্বর যেটা রয়েছে ব্রহ্মপুত্র। প্রত্যেকটা নদী সম্বন্ধে একদম ইন ডিটেলে জানবো। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সম্বন্ধে নট অনলি একবার জানা,
আমরা খুব ডিটেলে জানবো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সম্বন্ধে, খুব ডিটেলে আমরা কিন্তু জানবো সিন্ধু সম্বন্ধে, গঙ্গা সম্বন্ধে, ব্রহ্মপুত্র সম্বন্ধে, একদম ডিটেলে আমরা জানবো। তার আগে দেখে নিই যে আমাদের উপদ্বীপীয় নদ নদীগুলো কি আছে। এখন উপদ্বীপীয় যে নদ নদীগুলো আছে, ঠিক আছে, নামটা কি রয়েছে, উপদ্বীপীয় নদ নদী। এই উপদ্বীপীয় নদ নদীগুলোকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি রয়েছে, পূর্ব বাহিনী নদী, আর একটা কি রয়েছে, পশ্চিম বাহিনী নদী। ভাই পূর্ব বাহিনী নদীগুলো কি কি আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, আর একটা হচ্ছে কাবেরী। আর পশ্চিম বাহিনী নদীগুলো কি রয়েছে, নর্মদা, তাপ্তি। পূর্ব বাহিনী নদী পশ্চিম বাহিনী নদীর মধ্যে প্রচুর পার্থক্য আছে। বেসিক ফারাক কোনটা, পূর্ব বাহিনী নদীগুলো বদ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যার জন্য পূর্ব বাহিনী নদীগুলো কোনো খাঁড়ি গঠন করে না। মানে কি, খাঁড়িটার ইংরেজি কি, এস্চুয়ারি। পূর্ব বাহিনী নদীগুলো বদ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কোনো খাঁড়ি গঠন করে না। আর পশ্চিম বাহিনী নদীগুলো বদ্বীপের মধ্য দিয়ে যেহেতু প্রবাহিত হয়নি, সেটা আমাদের প্রচুর পরিমাণে তখন কি হয়, এরা কিন্তু খাঁড়ি গঠন করে। ঠিক আছে, তাহলে যদি বলা যেতে পারে পশ্চিম বাহিনী কোন নদীগুলো, আমাদের উপদ্বীপে কোন নদীগুলো খাঁড়ি গঠন করে, তাহলে আনসার কিন্তু বলতে হবে তোমাদের পশ্চিম বাহিনী। আর ডিফারেন্স কি, পূর্ব বাহিনী নদীগুলো হচ্ছে তোমার পড়েছে বে অফ বেঙ্গলে, আর পশ্চিম বাহিনী নদীগুলো পড়েছে হচ্ছে আরাবিয়ান সি। ঠিক আছে, এটা বে অফ বেঙ্গল রয়েছে, এটা আরাবিয়ান সি। এবার একটা একটা করে আমরা শুরু করব। প্রথম আমরা যেটা শুরু করব হিমালয়ের নদী। হিমালয়ের নদীটার মধ্যে প্রথম যেটা আমরা শুরু করব সিন্ধু নদী। ঠিক আছে, প্রথম কথা আমরা আগে জানবো সিন্ধু নদীর উৎপত্তি স্থলটা কোথায়। আমরা এটা তো জানি তিব্বত বা তিবেত। তিব্বতের একটা জায়গার নাম আমরা জানি মানস সরোবর। আমরা এটা জানি তিব্বতের মানস সরোবর, বা আমরা এটা জানি মাউন্ট কৈলাস। আমরা এটা জানি মাউন্ট কৈলাস। ঠিক আছে, তিব্বতের মানস সরোবরের, তাহলে এবারে এটাকে পুরো সাজিয়ে নাও। তিব্বতের মানস সরোবরের একটা হিমাবাহ রয়েছে। কি হিমাবাহ, মনে রেখে দেবে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বোকারচো বা সিংকাবাব, সিংকাবাব। ঠিক আছে, একটা বোকারচো বা সিংকাবাব। তিব্বতের মানস সরোবরের বোকারচো বা সিংকাবাব থেকে উৎপত্তি লাভ করে, বা মাউন্ট কৈলাস, মাউন্ট কৈলাসের কি রয়েছে, মাউন্ট কৈলাসের হচ্ছে দক্ষিণে, বা তিব্বতের মানস সরোবরের বোকারচো বা সিংকাবাব হিমালয় থেকে উৎপত্তি লাভ করে। এটা কি হয়েছে, কোথার মধ্যে দিয়ে গেছে, গিলগিট, গিলগিট, গিলগিট বেলিস্তানের মধ্য দিয়ে গেছে। কার মধ্যে দিয়ে গেছে বাবা, গিলগিট বেলিস্তানের মধ্য দিয়ে গেছে, গিলগিট বেলিস্তানের মধ্য দিয়ে গেছে। এবং গিলগিট বেলিস্তানের মধ্য দিয়ে গিয়ে সেটা কোথায় গিয়ে পড়েছে, করাচির কাছে, করাচির কাছে, করাচির কাছে তোমার আরব সাগরে গিয়ে পড়েছে। দেখো তাহলে একদম পুরো আমাদের উৎপত্তি স্থলটা পুরো ক্লিয়ার হয়ে গেল। কোথায় হয়েছে, তিব্বতের মানস সরোবরের। কোথা থেকে এই উৎপত্তি লাভ করেছে, বোকারচো বা সিংকাবাব থেকে উৎপত্তি লাভ করেছে। কোথার মধ্য দিয়ে গেছে, গিলগিট বেলিস্তানের মধ্য দিয়ে গেছে। কোথায় গিয়ে পড়েছে, করাচির কাছে আরব সাগরে গিয়ে পড়েছে। এবং তিব্বতের মানস সরোবরে বোকারচো বা সিংকাবাব হিমালয়টা, বা এটাকে আমরা বলতে পারি কি, মাউন্ট কৈলাসের দক্ষিণ। বুঝতে পারা গেছে। এখন কথা হচ্ছে সিন্ধু নদীর টোটাল দৈর্ঘ্যটা আগে জানি। টোটাল দৈর্ঘ্যটা কত না 2880 কিলোমিটার। কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গা, ধরো তোমার একটা জলাশয়, তোমার পাশের বাড়ির লোক আছে, তোমার জলাশয়টা তুমি কিছুটা ইউজ করলে, পাশের বাড়ির যে লোকটা রয়েছে সে বলছে কেন এই জলাশয়টা তো আমাদের এখান দিয়ে গেছে,
তাহলে এই জলাশয়ের জলটা ভাই আমি কেন ইউজ করব না? জিনিসটা হচ্ছে গন্ডগোলটা এখানেই হয়েছে। সিন্ধু নদীর দৈর্ঘ্য 880 কিলোমিটার, কিন্তু ভারতের মধ্য দিয়ে এটা মোটামুটি 709 কিলোমিটার গেছে। ঠিক আছে, টোটাল 880 কিলোমিটার, কিন্তু ভারতের মধ্য দিয়ে এটা 709 কিলোমিটার চলে গেছে। 709 কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে গেছে। এখন সেই জন্য বলল যে এটা একটা ঝামেলা হলো, যে ভাই তাহলে সিন্ধু নদীর জলটা কে ভোগ করবে? তাহলে এবারে এই যে 709 কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে গেছে, বাকিটা কাদের মধ্যে দিয়ে গেছে? বাকিটা তোমার গেছে পাকিস্তানের মধ্য দিয়ে গেছে। এইবারে ভারত আর পাকিস্তানের এই সিন্ধু নদীটাকে নিয়ে একটা ঝামেলা আরম্ভ হলো, যে ভাই তুমি তোমার দেশের মধ্যে দিয়ে তো তোমার তো এটা গেছে, ভারতও বলছে আমাদের এইটুকুর পাটের মধ্যে দিয়ে গেছে, তা আমাদের এইটুকু জলটা দিন। পাকিস্তান বলছে আমাদের পাটটার মধ্যে দিয়ে পুরো গেছে, আমরা পুরোটা জলটা নেবো। এইটার জন্য একটা কি হয়ে গেল, একটা চুক্তি হলো। চুক্তিটার নাম কি? চুক্তিটার নাম হচ্ছে 1960 সালে। 1960 সালে যেটাকে বলা হয় বাংলায়, যেটাকে বলছি সিন্ধু জল চুক্তি। ঠিক আছে, এটাকে আমরা ইংলিশে কি লিখতে পারি? ইন্ডাস ওয়াটার ট্রিটি। ঠিক আছে, সিন্ধু জল চুক্তি। সিন্ধু জল চুক্তিতে কি হলো? ভারত আর পাকিস্তানের মধ্যে যে জল চুক্তি করে যে মিউচুয়ালটা হলো, সেই মিউচুয়ালটা কি হলো? মিউচুয়ালটার বেসিসেই সিন্ধু নদীর উপনদীগুলোকে দুটো ভাগে ভাগ করা হলো। ঠিক আছে, কি কি ভাগে ভাগ করা হলো? তাহলে এইবারে আসছি সিন্ধুর উপনদী। সিন্ধুর উপনদী যে 1960 সালে যেখানে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা জল চুক্তি হলো, যে কে কতটা জল ইউজ করবে, কে কতটা জল ইউজ করবে, এইটার উপর বেস করে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা কি হলো, জল চুক্তিটা যেটা হলো, তার বেসিসে সিন্ধুর উপনদীকে দুটো ভাগে ভাগ করা হলো। কি কি? একটা হচ্ছে পূর্ব বাহিনী সিন্ধু নদী, আর একটা হচ্ছে পশ্চিম বাহিনী সিন্ধু নদী। ঠিক আছে, পূর্ব বাহিনী সিন্ধু নদীর মধ্যে কি কি পড়ছে? পূর্ব বাহিনী সিন্ধু নদীর মধ্যে পড়ছে শতদ্র, তার মধ্যে পড়ছে বিপাশা, তার মধ্যে পড়ছে রবি। ঠিক আছে, ঠিক আছে, এই রবিটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি? ইরাবতীও বলতে পারি। বিপাশাটাকে ইংলিশে আর একটা কথা বিয়াস বলতে পারি। শতদ্রটাকে ইংলিশে আর একটা কথা সতলুজ বলতে পারি আমরা। আর পশ্চিম বাহিনী নদীর মধ্যে কি কি আছে? সিন্ধু আছে, তার মধ্যে রয়েছে বিতস্তা রয়েছে, আর একটা কি রয়েছে? চন্দ্রভাগা রয়েছে। ঠিক আছে, এই বিতস্তাটাকে আমরা আর একটা কথায় কি বলতে পারি? ঝিলাম। আর চন্দ্রভাগাটাকে আমরা আর একটা কথায় কি বলতে পারি? চেনাব। ঠিক আছে, বলো এইটুকু কার কি বুঝতে অসুবিধা আছে? আমাকে এইটুকু আগে ক্লিয়ার করো। আচ্ছা, বেশ, ঠিক আছে, আবার বলছি। এটাতে হ্যাঁ, সব বলছি। দেখো, 1960 সালে যে জল চুক্তিটা হলো এটা বললাম। এটার বেসিসে কি হলো না, সিন্ধু নদীর জলটা কারা কিভাবে ইউজ করবে, সেই জন্য সিন্ধুর পূর্ব দিকের উপনদীগুলো হলো পূর্ব বাহিনী নদী, আর সিন্ধুর পশ্চিম দিকের উপনদীগুলো হলো পশ্চিম বাহিনী নদী। পূর্ব দিকের উপনদীগুলো কি কি আছে? শতদ্র আছে, বিপাশা আছে, রবি আছে। আর পশ্চিম বাহিনী নদীগুলো কি কি আছে? সিন্ধু আছে, বিতস্তা আছে, চন্দ্রভাগা আছে। এইটা, এবার বিতস্তাটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি? ছিলাম। আর চন্দ্রভাগাটাকে আর একটা কথা কি বলতে পারি? যে এটা কিন্তু সবটাই সিন্ধু নদী। পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী মানে কিন্তু এটা আমি বলতে চাইছি না পেনিসুলার রিভার, এটা সিন্ধুর পূর্ব বাহিনী নদী, সিন্ধুর পশ্চিম বাহিনী নদী, মাইন্ড ইট এটা। ঠিক আছে, এবার কি বুঝতে পারলে? একটা শতদ্র, বিপাশা, রবি, আর এটার পশ্চিম বাহিনী নদী বলতে কি আছে? সিন্ধু, বিতস্তা, চন্দ্রভাগা। ঠিক আছে, হ্যাঁ, এবার বুঝতে পেরেছ? চন্দ্রভাগাটা, হ্যাঁ, হ্যাঁ, আবার বলছি। পশ্চিম বাহিনীটার আর একটা পশ্চিম বাহিনীটা দেখো, একটা হচ্ছে সিন্ধু রয়েছে, বিতস্তাটাকে আর একটা কথা বলা হয় ঝিলাম, আর চন্দ্রভাগাটাকে আর একটা কথা বলা হয় চেনাব। চন্দ্রভাগাটাকে আর একটা কথা কি বলা হয়? চেনাব। আর বিতস্তাটাকে আর একটা কথা কি বলা হয়? ঝিলাম। আর বিপাশাটাকে আর একটা কথা বলা হয় বিয়াস। আর রবিটাকে আর একটা কথা কি বলা হয়? ইরাবতী। এবার কি বুঝতে পেরেছো?
আচ্ছা, এইবারে চুক্তিটা কিরকম হলো দেখো, তারপরে কেন এরকম চুক্তিটা রাখা হলো পুরো ডিটেলে বলবো। বলা হলো ভারতকে যে একটা কাজ করো, এই যে পূর্ব বাহিনী নদীগুলো তোমরা দেখতে পাচ্ছ, পূর্ব বাহিনী নদীগুলো পুরোটা তোমরা নিয়ে নাও, তোমাদের জিম্মায় পুরোটা তোমাদের কাছে থাকছে। ভাই পূর্ব বাহিনী নদীগুলো যা ইচ্ছা তোমরা ইউজ করো, আমরা কিন্তু তোমাদের সাথে বিবাদ করতে আসবো না, কারণ পূর্ব বাহিনী নদী আমাদের কিছু কথা বলার নেই। পশ্চিম বাহিনী নদীটাতে তোমরা কিন্তু ভাই সবটা ইউজ করতে পারবে না। পশ্চিম বাহিনী নদীর মধ্যে তোমরা শুধুমাত্র এর 20% ইউজ করতে পারবে, বাকি 80% কিন্তু পাকিস্তান ইউজ করবে। ঠিক আছে, 20% ইউজ করতে পারবে, বাকি 80% কিন্তু পাকিস্তান ইউজ করবে। এইবারে কথা হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমাকে একটা কথা বলুন, কেন এরম ভাবে ভাগটা করা হলো? যদি পাকিস্তানি পশ্চিমটাকে নিত, ধরুন ইন্ডিয়াকেই যদি পশ্চিমটা দেওয়া হতো, পূর্ব দিকটা যদি পাকিস্তান নিত, তাহলে অসুবিধা কি ছিল? কেন ভাগটা এরম ভাবে করা হলো? আপনি পূর্ব বাহিনী নদীটাকে বলছেন ইন্ডিয়াকে দিয়ে দিতে, পশ্চিম বাহিনী নদীটা বলছেন 20% পাকিস্তান নিতে, কেন এরকম ভাবে করা হলো? যদি পশ্চিম বাহিনীটাই যদি ইন্ডিয়া পুরো নিত, পূর্ব বাহিনী নদীটা যদি পাকিস্তান নিত, তাহলে না, হবে না। তার কারণটা হচ্ছে কি, যদি এই নদীর উৎপত্তি স্থলগুলোকে আমরা একটুখানি দেখি, তাহলেই বুঝতে পারবো কেন এরম ভাগটা করা হলো। আচ্ছা, প্রথমে আগে আমরা পূর্ব বাহিনী নদীর উৎপত্তি স্থলটা আসি। দেখো, পূর্ব বাহিনী নদীর উৎপত্তি স্থলটা কি রয়েছে? প্রথম হচ্ছে শতদ্র। এম আই কারেক্ট? এটা কি নদী? পূর্ব বাহিনী নদী, কারেক্ট? এ নিয়ে কারোর কোনো সংশয় নেই, তাই তো? আচ্ছা, এই শতদ্র নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মনে রাখবে, তিব্বত, আবার সেই আসছি তিব্বত। তিব্বতের মানস সরোবরের, তিব্বতের মানস সরোবরের কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? রাক্ষস লেক বা রাক্ষস লেক থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা স্যার, এটাকে কি করে মনে রাখবো? এই শতদ্র নদীটা রাক্ষস লেক বা রাক্ষস লেক কি করে মনে রাখবো? শতদ্র মানে ইংলিশটাকে কি বলা হয়? সতলুজ বলে না? সতলুজটাকে আমরা কি বলতে পারি? সন্ত। সন্ত, শান্ত মানে বাংলায় কি বলা হয়? এটাকে সাধু। সাধুর উল্টোটা কি হবে? অসুর। তাহলে অসুরের উল্টোটা কি হবে? অসুরের সিনোনিম কি হবে? রাক্ষস। তাহলে সেখান থেকে আমরা এইভাবে অনায়াসে মনে রাখতে পারি যে শতদ্র নদীটা তিব্বতের মানস সরোবরের রাক্ষস লেক থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, আমার শুনুন, আমার উৎপত্তি নিয়ে কোনো ঝামেলা নেই, আমাকে সোজা কথা বলুন, কেন শতদ্র নদীটাকে ভারতকে দিয়ে দেওয়া হলো? আরে বাবা, কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সেটা নিয়ে আমার জেনে কি হবে? আমি তো বুঝতে পারছি তিব্বতের মানস সরোবরের রাক্ষস লেক থেকে, এটা নিয়ে আমার কি হবে? আমাকে এটা বলুন, কেন ইন্ডিয়াকে এটা দেওয়া হলো? অবশ্যই ইন্ডিয়াকে দেওয়া হয়েছে, তার কারণটা হচ্ছে এর যদি প্রবাহটা আমরা দেখি, তাহলেই বুঝতে পারবো কেন ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। তিব্বতের মানস সরোবরের রাক্ষস লেক থেকে উৎপত্তি লাভ করেছে ঠিকই, কিন্তু আমাদের ইন্ডিয়ায় দুটো স্টেটকে টাচ করেছে, একটা পাঞ্জাব, একটা হচ্ছে হিমাচল প্রদেশ। এই দুটো স্টেটকে স্টার্ট করেছে, এবং এই পাঞ্জাবকে টাচ করেছে মানে হরিয়ানাকেও টাচ করেছে, আর হরিয়ানার সাথেও রাজস্থানকে টাচ করেছে। তাহলে ভাই, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান চারটে স্টেটকে টাচ করলো, আর তুমি বলছো এই জলটা তোমরা নিয়ে নেবে? না, এই জলটা আমরাই নেবো, কারণ পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এই চারটে স্টেটকে কভার করছে শতদ্র নদী। তার মধ্যে পাঞ্জাব আর হিমাচল প্রদেশের মধ্য দিয়ে যেটা গেছে, সেইখানে ইন্ডিয়া একটা কাজে লাগিয়েছে। ইন্ডিয়া কি করেছে? এই জিনিসটাকে একটা সুযোগের সদ্ব্যবহার করেছে। যখনই দেখতে পাচ্ছে ইন্ডিয়া পাঞ্জাব আর হিমাচল প্রদেশের মধ্য দিয়ে গেছে, তখন এইখানে একটা বাঁধ তৈরি করে ফেললো। তৈরিটা, বাঁধটার নাম কি? ভাকরা নাঙ্গাল বাঁধ। কি? ভাকরা নাঙ্গাল বাঁধ। কবে তৈরি করে ফেললো ভাকরা নাঙ্গাল বাঁধটা? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, 1951 সালে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, যখন জওহরলাল নেহেরু বলেছিল, যে কে জওহরলাল নেহেরু যখন ভাকরা নাঙ্গাল বাঁধটা তৈরি হলো, তখন একে বলেছিল একটা টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া। টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে? টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের মন্দির। আধুনিক ভারতের মন্দির বলেছিল এই ভাকরা নাঙ্গাল ব্যাংকটাকে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে 1951 সালে এটাকে তৈরি করা হয়েছিল, যেটা পাঞ্জাব আর হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে গেছে। তাহলে এখন এই শতদ্র নদীটা হয়ে গেল।
এরপরে আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম যে শতদ্রু নদীটা আমাদের এইগুলোর মধ্যে দিয়ে গেছে, তাহলে শতদ্রু নদীটাকে আমাদের দেওয়ার কারণ আছে। কিন্তু তার সাথে আপনি বলছেন যে কি আছে, যে শতদ্রু আছে, তার সঙ্গে বলছেন যে বিপাশা আছে, তার সঙ্গে বলছেন রবি আছে। এই নদী দুটোকে রাখার কারণটা কি? কেন এই দুটোকে রাখবো? বিপাশা নদীটা তাহলে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? আরে ভাই, ওটা তো তবু তিব্বতের মানস সরোবরের রাক্ষস লেক থেকে। বিপাশা নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? বিপাশার উৎপত্তি লাভ করেছে হচ্ছে রোঠাং পাস থেকে। রোঠাং পাস থেকে। কোথায় আছে স্যার রোঠাং পাসটা? রোঠাং পাসটা আছে হিমাচল প্রদেশে আছে। রোঠাং পাসটা কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে রোঠাং পাসটা। রোঠাং পাসটা কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে। এবং হিমাচল প্রদেশে এটা কোথায় আছে? একটা জায়গা রয়েছে পীর পাঞ্জাল। একটা জায়গা রয়েছে পীর পাঞ্জাল। এই পীর পাঞ্জালের কাছে রয়েছে রোঠাং পাস। সেইখান থেকে বিপাশা নদীটা উৎপত্তি লাভ করেছে। তাহলে ভাই হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে, তাহলে আমি কি করে পাকিস্তানকে দেবো? এটা তো হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে, আমরা দেখবে অনেক সময় যাদের একটু পয়সা আছে বা যারা একটু স্ট্যাবলিশড হয়ে গেছে, তারা কি হয়, জীবনটাকে একটু এনজয় করতে যায়, তাই না? তোমারও আজকে যদি সরকারি চাকরি পেয়ে যাও, তোমরাও যদি আজকে একটা ভালো স্ট্যাবলিশড হয়ে যাও, তোমরাও লাইফটাকে একটু এনজয় করতে চাইবে। তোমরাও চাইবে যে এই গরমে কেন ভোগ করব, চাই একটুখানি হানিমুন করে আসি, সিমলাতে গিয়ে হানিমুন করে আসি। আসি না, একটু সিমলাতে গিয়ে একটু হানিমুন করে আসি না? এখন সিমলাতে দুটো জায়গা আছে না? কি কি জায়গা আছে? একটা কি জায়গা আছে? কুলু। আর একটা জায়গা কি আছে? মানালি আছে না? হ্যাঁ, কুলু আর মানালি জায়গা আছে না? এই কুলু আর মানালির মধ্যে বিপাশা এসে ঢুকে গেছে। কি করেছে? কুলু আর মানালিকে আলাদা করেছে কোন নদী? বিপাশা নদী। তাহলে সোজা কথা, বিপাশা হচ্ছে একদম কি যেটা বলা যেতে পারে, যাকে বলে খলনায়িকা। ঠিক আছে, কুলু একটা নায়ক, মানালি একটা নায়িকা, তার মাঝখানে কি হয়েছে, একটা খলনায়িকা ঢুকে গেছে, কে? বিপাশা। এদের মধ্যে কি হচ্ছে, সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে। তাহলে কুলু আর মানালি দুটোকে আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কুলু আর মানালি দুটোকে কে আলাদা করছে? বিপাশা নদী। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? রোঠাং পাস থেকে। কোথায় হচ্ছে? হিমাচল প্রদেশের কাছে পীর পাঞ্জালের কাছে রোঠাং পাস থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে হচ্ছে বিপাশা না হয় একটা কুলু আর মানালির মধ্যে খলনায়িকা হিসাবে কাজ করলো, ঝামেলা লাগিয়ে দিল। ঠিক আছে, এবারে কি হচ্ছে ভাই, রবিটাকে একবার দেখি। এই রবিটাকে আপনি কেন ইনক্লুড করছেন? কিসের রবিটাকে ইনক্লুড করার কারণ আছে? রবিটাকে ইনক্লুড করার কারণ হচ্ছে যে হিমাচল প্রদেশে আছে। এটাও হচ্ছে ভাই হিমাচল প্রদেশের রোঠাং পাস থেকে তো উৎপত্তি লাভ করেছে। এটাও তো রোঠাং পাস থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে কেন আমরা এটাকে রবিটাকে ইনক্লুড করব না? হিমাচল প্রদেশের রোঠাং পাস থেকে উৎপত্তি লাভ করেছে। আর আমাদের এই যে ভারত ভাই আর পাকিস্তান, এই যে দুটোর মধ্যেও আগুন লাগিয়ে দিয়েছে কে? রবি এসে আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে ভারত আর পাকিস্তানের মাঝখানে যে বর্ডারটা রয়েছে, সেই বর্ডারটার মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে? রবি নদী প্রবাহিত হয়েছে। হিন্দুস্তান পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা রয়েছে, সেই বর্ডারের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? রবি নদীটা। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? হিমাচল প্রদেশের রোঠাং পাস থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে তো আমাদের ঠিক আছে, তাহলে শতদ্র, বিপাশা, রবি, তোমরা যদি বলো যে এরকম এরকম জায়গা থেকে, তাহলে তো অবশ্যই আমাদের ইন্ডিয়ার মধ্যে ওটাকে ইনক্লুড করা উচিত। কেন আমরা ইন্ডিয়ান জল পাবো না? এইবারে আমরা আসি পশ্চিম বাহিনী নদীগুলো। তাহলে তুমি কেন বললে যে পশ্চিম বাহিনী নদীগুলো 20% পাকিস্তান পাবে, 20% ভারত পাবে, বাকি 80% পাকিস্তান পাবে? কি কারণটা রয়েছে পশ্চিম বাহিনী নদীগুলো, কি কারণটা রয়েছে? পশ্চিম বাহিনী নদীর মধ্যে প্রথমে একটা নদী আসি, সেই নদীটা হচ্ছে আমরা ঝিলাম, বা এটাকে আমরা কি বলি, বিতস্তা। তোমরা সিন্ধু নদীটা তো বলে দিয়েছি, আমি আর বলছি না। তো বিতস্তা বা ঝিলাম নদী। এখন বিতস্তা বা ঝিলাম নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটার একটা গল্প আছে। তোমরা, আমি জানি না তোমরা লকডাউনটাকে কিভাবে কাটিয়েছো। আমার কিন্তু ভাই লকডাউনটা সত্যিকারে হেভি মজা কেটেছে। আমার সত্যিকারে অফিসে ছুটি ছিল, তখন একটা দিকে দারুণ একটা ব্যাপার ছিল। আমি তখন মানে কি করতাম বলতো, ইউটিউবে শুধুমাত্র আমি ওই সমস্ত চন্দ্রগুপ্ত মৌর্য বা পোরাস এরকম বড় বড় সিরিয়ালগুলোকে দেখতাম। ঠিক আছে,
কি করব, সারাদিন তো বসে বসে কিছু একটা কিছু কাজ করতে হবে, ঠিক আছে? তো তখন আমি একটা সিরিয়াল দেখতাম, পোরাস বলে একটা সিরিয়াল দেখতাম। জানি না তোমরা কোনোদিনও দেখেছো কিনা। এখানে সনি 8 না কিসে একটা বেশ হতো, সনি 8 না কিসে একটা, সনি এন্টারটেনমেন্টে হতো। তো সেখানে যে পোরাস, পোরাস কথাটা মানে হচ্ছে কি, যেটাকে বলা হয় পুরু। পোরাস কথাটা মানে হচ্ছে কি, পুরু। তো পুরো যখন সিরিয়ালটা দেখছি তখন দেখতে পাচ্ছি যে একটা নদীর কথা বলছে, ওখানে বারবার ধরে একটা নদীর কথা বলছে, সেইটা বলছে মা ঝিলাম, ঠিক আছে? ওখানে একটা কথা বলছিল মা ঝিলাম। আমি বলছিলাম যে ঝিলাম নদীটা কেন পুরুতে বলছে? তারপরে আমি পড়লাম যে এই ঝিলাম নদীর তীরেই কিন্তু পুরুর রাজধানী ছিল, এবং আলেকজান্ডার যখন এই পুরুকে অ্যাটাক করতে গেছিল হাইডাসপিসের যুদ্ধে, যখন হাইডাসপিসের যুদ্ধে আলেকজান্ডার পুরুকে অ্যাটাক করতে গেছিল, ওই ঝিলাম নদীর উপর একটা বাঁধ দিয়েছিল। দেখেছো যেরকম করে আমরা যখন রাম যখন সেই মানে রাবণকে লঙ্কায় আক্রমণ করতে গিয়ে যেরকম একটা সেতু নির্মাণ করেছিল, ঠিক সেই রকম ভাবেও কিন্তু একটা আলেকজান্ডার পুরুকে আক্রমণ করতে গিয়ে ওই ঝিলাম নদীর উপর কিন্তু একটা বাঁধ দিয়েছিল। তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা আচ্ছা, তাহলে ঝিলামে হচ্ছে পুরুর রাজধানী ছিল। আচ্ছা, এইবারে বলতে পারো ঝিলাম তো পুরুর রাজধানী ছিল, সে তো অনেকদিন আগে, কিন্তু ঝিলাম নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? একটা জায়গা তো আমার দারুণ লাগে, আমি সত্যি কথা বলতে কি ইন ফিউচারে কোনোদিনও যদি সুযোগ পাই ওই জায়গাটা যাব। সেটা কি রয়েছে? কাশ্মীর, যাকে বলে ভূস্বর্গ, ঠিক আছে? এই কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ থেকে, কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ থেকে, কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ থেকে ওই ঝিলাম নদীটা উৎপত্তি লাভ করেছে। কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করেছে, এবং সেইটা কোথার মধ্যে দিয়ে গেছে? কাশ্মীরের একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে শ্রীনগর। প্লাস আমরা আর একটা লেকও আমরা জানি, সেই লেকটার নাম হচ্ছে উলাল লেক। এই ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করেছে, শ্রীনগর আর উলাল লেকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই বিতস্তা নদী বা ঝিলাম নদী, ঠিক আছে? যার জন্য এই ঝিলাম নদীটাকে বলা হয়েছে যে তোমরা ভাই এখান থেকে একটা কাজ করো, এর 20% ওয়াটারটা তোমরা নাও, বাকি আমরা এই 80% ওয়াটারটা ভোগ করবো। কারণ কাশ্মীরের যখন ব্যাপারটা আসছে, কিছুটা পার্ট কিন্তু পাকিস্তানের মধ্যে আছে, এটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই মানতে হবে, কারণ একটা জায়গা অলরেডি হয়ে গেছে, সেই জায়গাটার নাম হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা বলবো যে স্যার বিতস্তা নদীটা তো হয়ে গেল, তারপরে একটা নদী বলুন চন্দ্রভাগা। এই চন্দ্রভাগাটাকে কেন আমরা পাকিস্তানের মধ্যে ইনক্লুড করছি? চন্দ্রভাগা, আচ্ছা এই চন্দ্রভাগা, আমরা একটা সাপ দেখেছি, সেই সাপটার নাম হচ্ছে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া সাপটা কি হয়? সব থেকে একটু বড় হয় না? হ্যাঁ, তাহলে চন্দ্র আর ভাগা, এইটা মনে রাখবে। সিন্ধু যতগুলো উপনদী আমরা পড়লাম, এই যে শতদ্র পড়লাম, বিপাশা পড়লাম, ঝিলাম পড়লাম, ইরাবতী পড়লাম, যা কিছু পড়লাম, যতগুলো উপনদী সিন্ধুর উপনদী রয়েছে, তার মধ্যে সব থেকে বড় উপনদী হচ্ছে এই চন্দ্রভাগা উপনদী। সব থেকে বড় উপনদী তাহলে সিন্ধুর উপনদী যে কি? চন্দ্রভাগা উপনদী। এই চন্দ্রভাগা উপনদীটার কত দৈর্ঘ্য? বাবু 1180 কিলোমিটার দৈর্ঘ্য। ভাবো, সিন্ধুর দৈর্ঘ্য 880 কিলোমিটার, শুধু চন্দ্রভাগারই দৈর্ঘ্য হচ্ছে 1180 কিলোমিটার। হ্যাঁ, তাহলে এই চন্দ্রভাগাটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা মনে রাখবে, এটাও কাশ্মীরের থেকে উৎপত্তি লাভ করেছে, কিন্তু সেটা কোন পাশ থেকে? বারালাচা পাস, বারালাচা পাস, বারালাচা পাস, লাচ্চা পরোটা যেরকম হয়, সেই বারালাচা পাস থেকে উৎপত্তি লাভ করেছে এই চন্দ্রভাগা। তাহলে যতগুলো সিন্ধু প্লাস তার যে যতগুলো উপনদী রয়েছে, আমাদের কিন্তু সবটাই উৎপত্তি স্থলটা বলে দিলাম, যাতে করে কোনোটা অসুবিধা না হয় যে কোনো সময় যে কেন সিন্ধু জলচুক্তিটা আমাদের ভারত আর পাকিস্তানের মধ্যে যেটা করা হয়েছিল, সেটা কতটা জাস্টিফাইড, তার জন্য আমাদের কিন্তু সব কটা নদীর উপনদীর উৎপত্তি স্থল আলোচনা করতে হলো। বলো, এইটুকু কাদের কি অসুবিধা আছে? বলো, বলো এটা কার কি অসুবিধা আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট বার। হ্যাঁ সুনীল, বলো 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 সুনীল, সুনীল বলো কি বলছো? আবার বলছি, ঠিক আছে, ওকে। চন্দ্রভাগাটা একটু মিউট কর বাবু, মিউট করো, ঠিক আছে? চন্দ্রভাগাটা, চন্দ্রভাগাটাকে আমরা বাংলা ইংলিশে কি বলতে পারি? চেনাব, ঠিক আছে?
মানে চন্দ্র আর ভাগা দুটোকে নিয়ে সোজা মনে রাখবে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়াটা কেন মনে রাখবে? চন্দ্রবোড়াটা সব থেকে বড়। তাহলে আমরা চন্দ্রভাগাটাকে কেন বলতে বলেছি? এই চন্দ্রভাগাটা যতগুলো সিন্ধুর উপনদী আছে তার মধ্যে সব থেকে লার্জেস্ট ট্রিবিউটারি বা বড় ট্রিবিউটারি। এটা কত? 1180 কিলোমিটার রয়েছে এবং এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? আমাদের কাশ্মীরের বারালাচা পাস থেকে। আচ্ছা, এটা বারালাচা পাস থেকে উৎপত্তি লাভ করেছে। বারালাচা পাস থেকে উৎপত্তি লাভ করেছে বলে এইটা আমাদের কি রয়েছে? এটা হচ্ছে সিন্ধুর সব থেকে বড় উপনদী এবং এর দৈর্ঘ্যটা কত? 1180 কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো এবার? ঠিক আছে, এখন সিন্ধুরা সম্বন্ধে আমরা একটুখানি জানি। আমরা সিন্ধু কিন্তু সত্যিকারে দেখো সিন্ধুর যে দৈর্ঘ্যটা 2880 কিলোমিটার। আমরা গঙ্গাটাকে বলি, গঙ্গার দৈর্ঘ্য কিন্তু সিন্ধুর দৈর্ঘ্য গঙ্গার দৈর্ঘ্য থেকেও কিন্তু অনেক বড়। বলে না বুঁদ বুঁদ সে সিন্ধু হতা হয়, সিন্ধ হতা হয়। কখনো কিন্তু বলে না যে বুঁদ বুঁদ সে একটা গঙ্গা হতা হয়। কারণ গঙ্গা নদীর দৈর্ঘ্যটা কত? গঙ্গা নদীটার দৈর্ঘ্যটা হচ্ছে 2525 কিলোমিটার আর সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। এখন এইটা আমাদের ইন্ডিয়ার মধ্যে, এখন ব্যাপারটা হচ্ছে যতগুলো আমাদের ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট রয়েছে তার মধ্যে কিন্তু সিন্ধুটা 1 নম্বর। আমি বলছি না যে একদম লার্জেস্ট, সিন্ধু নদীটা লার্জেস্ট নয়, কারণ সিন্ধুর ওপরেও আরো অনেক বড় নদী রয়েছে। এবারে সিন্ধু নদীটা যতগুলো আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট রিভার রয়েছে বা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো লার্জেস্ট রিভার রয়েছে তার মধ্যে কিন্তু সিন্ধুটা তার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার। এবারে বলবে যে স্যার এই যে লার্জেস্ট রিভারের কথা বলছেন বা লংগেস্ট রিভারের কথা বলছেন, এই কনসেপ্টে একটু আসি। প্রথম কথা আমরা মনে রাখবে এশিয়ার মধ্যে একটা লংগেস্ট রিভার রয়েছে। এশিয়ার মধ্যে একটা এশিয়ার মধ্যে একটা লংগেস্ট রিভার রয়েছে। এশিয়ার মধ্যে একটা লংগেস্ট রিভারটা কি রয়েছে? ইয়াংজি রিভার। ইয়াংজি রিভার হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট রিভার। আর যদি বলা যেতে পারে ওয়ার্ল্ডের মধ্যে লংগেস্ট রিভার, এটা হচ্ছে লংগেস্ট রিভারটা কিসের মধ্যে বাবু? এশিয়ার মধ্যে। এশিয়ার মধ্যে লংগেস্ট রিভার হচ্ছে ইয়াংজি রিভার। আর যদি আমাদের বলে লংগেস্ট রিভারটা ওয়ার্ল্ডের মধ্যে কি আছে, ওয়ার্ল্ডের মধ্যে লংগেস্ট রিভারটা কি আছে? ওয়ার্ল্ডের মধ্যে লংগেস্ট রিভারটা হচ্ছে নীল রিভার। এটা দৈর্ঘ্য কত? 6650 কিলোমিটার। আর এটা হচ্ছে কি এশিয়া মানে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে লংগেস্ট রিভার। এবারে বলবে যে স্যার লংগেস্ট রিভার মানে কি? লংগেস্ট রিভার মানে যেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যে বোঝানো হচ্ছে। আর একটা রিভার রয়েছে সেটা হচ্ছে লার্জেস্ট রিভার। লার্জেস্ট রিভার মানেটা কি রয়েছে? ওর আয়তন কতটা রয়েছে। আয়তনের দিক দিয়ে লার্জেস্ট রিভার, ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট রিভার সেটা কি রয়েছে? আমাজন রিভার। কোনটা রয়েছে? আমাজন রিভার। ঠিক আছে, এটা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট রিভার কি রয়েছে বাবু? আমাজন রিভার। ঠিক আছে, এখন একটা জায়গা রয়েছে তোমাদেরকে বলে দিই, জায়গাটার নাম হচ্ছে মিঠানকুট। হ্যাঁ, বাংলায় লিখছি, জায়গাটার নাম হচ্ছে মিঠানকুট। আচ্ছা, এই জায়গাটা আপনি কেন বলছেন মিঠানকুট জায়গাটার সাথে এটার কি রিলেশন আছে? মিঠানকুট জায়গাটা এমনই একটা জায়গা যেখানে সিন্ধু তার 5টা সহচরী বা সখীর সাথে একত্রে মিলিত হয়েছে। সেই জায়গাটার নাম হচ্ছে কি মিঠানকুট জায়গা। সেটাতে কি কি আছে? সিন্ধু আছে, তার সঙ্গে তার যে উপনদীগুলো রয়েছে মানে শতদ্র রয়েছে, সাতলুজ রয়েছে, বিয়াস রয়েছে, ঠিক আছে, রবি রয়েছে, ঠিক আছে, ঝিলাম রয়েছে। হ্যাঁ, এইগুলো যে সিন্ধুর 5টা উপনদী যে জায়গায় এসে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে মিঠানকুট, যেখানে সিন্ধু তার 5টা উপনদীর সাথে হচ্ছে মিলিত হয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি এই যে সিন্ধু যে 5টা উপনদীর সাথে মিলিত হয়েছে এখানে কতগুলো প্রজেক্ট এবারে এসো, যে আমাদের ইন্ডিয়া কি করেছে সিন্ধুর নদীকে কাজে লাগিয়ে কতগুলো প্রজেক্ট করেছে। যেমন প্রথম প্রজেক্ট আমি কি বললাম? ভাকরা নাঙ্গাল বাঁধ বললাম না? ভাকরা নাঙ্গাল বাঁধ। হ্যাঁ, এই ভাকরা নাঙ্গাল বাঁধটা এটা কোন নদীর উপর রয়েছে? এটা হচ্ছে তোমার শতদ্র নদীর উপর রয়েছে। কোন কোন রাজ্য বেনিফিশিয়ারি হচ্ছে, কোন কোন রাজ্য পাচ্ছে?
প্রথমে দেখো পাচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব যদি পায়, হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে ভাই হরিয়ানাটাও তো পাচ্ছে, হরিয়ানাটা যদি পায় তার সঙ্গে তুমি হিমাচল প্রদেশটাকেও রাখতে পারো, হিমাচল প্রদেশটাও পাচ্ছে, এবং হিমাচল প্রদেশের সাথে যেটা পাচ্ছে সেটা নাম হচ্ছে রাজস্থানও পাচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে কি ভাখরা নাঙ্গাল বাঁধ। তারপরে 2 নম্বর আর একটা প্রজেক্ট করেছে, সেই প্রজেক্টটার নাম হচ্ছে হ্যাঁ ভাখরা নাঙ্গাল বাঁধ। আচ্ছা, 2 নম্বর যে প্রজেক্টটা করেছে, এক সেকেন্ড, 2 নম্বর যে প্রজেক্টটা করেছে সেটা হচ্ছে কি তোমার সালাল বাঁধ, সালাল বাঁধ। সালাল বাঁধটা কিসের উপর রয়েছে? চন্দ্রভাগা নদীর উপর রয়েছে, চন্দ্রভাগা নদীর উপর রয়েছে সালাল বাঁধটা রয়েছে। এখানে কে পাচ্ছে? কারণ এটা কাশ্মীর থেকে হয়েছে, তাহলে কাশ্মীরই পাবে। আর একটা তোমাদের কি বলবো, যেমন ধরো রাজস্থান ক্যানাল প্রকল্প, রাজস্থান ক্যানাল প্রকল্প, রাজস্থান ক্যানাল প্রকল্প, রাজস্থান ক্যানাল প্রকল্পটা কিসের মধ্যে রয়েছে? রাজস্থান ক্যানাল প্রকল্পটা কোন নদীর উপর রয়েছে? প্রথম কথা, একটা শতদ্র গেছে, একটা হচ্ছে ইরাবতী গেছে, ঠিক আছে, আর একটা হচ্ছে বিয়াসও গেছে। এটার মধ্যে দিয়ে কোন কোন বেনিফিশিয়ারি স্টেট আছে? ভাই রাজস্থান আছে, তার মানে তোমার প্রথম কথা কি আসছে? পাঞ্জাব আসছে, তার কাছাকাছি স্টেটগুলো দেখো, পাঞ্জাব আসছে, তারপরে কি আসছে? হরিয়ানা আসছে, আসছে তো, পাঞ্জাব আসছে, হরিয়ানা আসছে, তার সঙ্গে হিমাচল প্রদেশ আসছে, এগুলো হচ্ছে রাজস্থান প্রকল্প। আর একটা দেখো তোমাদের এটা বলে দিই কি আছে, মান্ডি পরিকল্পনা, এটা অনেকবার পরীক্ষায় আসে। মান্ডি পরিকল্পনা, মান্ডি পরিকল্পনাটা হচ্ছে কোন নদীর উপর রয়েছে? মনে রাখবে মান্ডি পরিকল্পনাটা কোন নদীর উপর রয়েছে? বিপাশা নদীর উপর রয়েছে। ঠিক আছে, তাহলে মান্ডি পরিকল্পনাটা যদি বিপাশা নদীর উপর হয়, বিপাশার উৎপত্তি স্থলটা মনে করো, বিপাশার উৎপত্তি স্থলটা আমি কি বললাম না, রোঠাং পাস থেকে হয়েছে, রোঠাং পাস থেকে। রোঠাং পাসটা কোথায় আছে? হিমাচল প্রদেশে। তাহলে মান্ডি পরিকল্পনাটা যদি বিপাশা নদীর উপর হয়, কোন রাজ্য বেনিফিশিয়ারি হচ্ছে? হিমাচল প্রদেশ। কোন রাজ্য বেনিফিশিয়ারি হচ্ছে? হিমাচল প্রদেশ। হ্যাঁ, তাই তো, তাই তো গাইস, তাই তো গাইস। ঠিক আছে, সবার ক্লাস ভালো লাগছে তো? ঠিক আছে, চলো শুরু করা যাক। ঠিক আছে, তাহলে মান্ডি পরিকল্পনাটা কি রয়েছে? হিমাচল প্রদেশের উপর রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে দুলহস্তি, একটা জেনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট। ধুলহস্তি, ধুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প, ধুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প। ঠিক আছে, ধুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্পটা কিসের উপর রয়েছে? এটাও হচ্ছে তোমার চেনাব নদীর উপর রয়েছে, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। ধুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্পটা কিসের উপর রয়েছে? চেনাব নদীর উপর। এবং চেনাব নদীর উপর এটা কোথায় রয়েছে? কে বেনিফিশিয়ারি হচ্ছে? না, জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর হচ্ছে ধুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিসে আসি। আচ্ছা দেখো, এই একটা নদী আর এই একটা নদী, হুম, এই দুটোর একটা মিলন স্থল আছে। ঠিক আছে, এই যে দুটো নদী রয়েছে, দুটো নদীর একটা মিলন স্থল আছে। দুটো নদীর মিলন স্থলকে আমরা কি বলতে পারি? কি বলতে পারি? দোয়াব বলতে পারি। ঠিক আছে, দুটো নদীর মিলন স্থলকে আমরা কি বলতে পারি? দোয়াব বলতে পারি। এই দোয়াব গুলো কি কি আছে? দোয়াবের মধ্যে প্রথম কথা একটা রয়েছে, সিন্ধ দোয়াব রয়েছে। ঠিক আছে, কি দোয়াব রয়েছে? সিন্ধ দোয়াব রয়েছে। সিন্ধ দোয়াবটা কোন নদীর মিলনস্থল? মনে রাখবে, একটা হচ্ছে ঝিলাম, একটা হচ্ছে ঝিলাম, আর একটা হচ্ছে সিন্ধু। এই দুটো নদীর মিলনস্থলটা হচ্ছে কি? সিন্ধ দোয়াব। ঠিক আছে, তারপরে কি রয়েছে? চাজ দোয়াব। এইটা কোন নদীর মিলনস্থল? মনে রাখবে, সিএইচ আর একটা হচ্ছে জে। তাহলে এইভাবে মনে রাখো, দেখো সিএইচ আর একটা হচ্ছে জে। সিএইচ মানে কি রয়েছে বাবু? চেনাব, মনে রেখে দাও। চেনাব মানে কি রয়েছে? বাংলা মানে এটা কি করো? চন্দ্রভাগা। আর একটা হচ্ছে জে,
যে মানে কি রয়েছে ঝিলাম, যে মানে কি জেনাব, তাহলে একটা হচ্ছে চন্দ্রভাগা আর একটা হচ্ছে ঝিলাম, এই দুটোর মধ্যবর্তী স্থলটাকে কি বলা হয় চাষ দোয়াব। ঠিক আছে, আচ্ছা আর একটা তোমাদের দোয়াব ইম্পর্টেন্ট দোয়াবগুলো করিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে রচনা দোয়াব। দেখো এগুলো একদম পুরো কিন্তু সিভিল সার্ভিস লেভেলে তোমাদের পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে কোশ্চেন রয়েছে, এই যে জিনিস তোমাদের রয়েছে, যে যাতে করে তোমরা ভারতবর্ষের সমস্ত ধরনের পরীক্ষা দিতে পারো, সব ধরনের পরীক্ষা অ্যাপিয়ার হতে পারো, সেই জন্যই কিন্তু এইটা বের হয়েছে। ঠিক আছে, তো একদম করাচ্ছি, দেখো পুরো ডিটেলে করাচ্ছি, যাতে করে কোনো জিনিসের কোনো অসুবিধা তোমাদের না হয়। ঠিক আছে, দেখো কি আছে, দেখো রচনা দোয়াব, কি আছে রচনা দোয়াব, বা এটাকে আমরা যদি ভাঙো RACHANA, রচনা দোয়াব। ঠিক আছে, রচনা দোয়াবটা কি রয়েছে আর, আর আর মানে কি রয়েছে, আর মানে হচ্ছে তোমার রবি নদী হয়েছে, রবি নদী। ঠিক আছে, দোয়াব মানেটা কি রয়েছে, যেখানে দুটো নদী মিলনস্থল রয়েছে, যেখানে দুটো নদী মিশছে, সেই জায়গাটাকে বলা হয়ে থাকে দোয়াব। যে দুটো নদীর মিলনস্থলকে কি বলা হয় দোয়াব। তাহলে এইটা রচনা দোয়াবটা কি রয়েছে, একটা রবি নদী রয়েছে, আর একটা হচ্ছে দেখো তার মানে কি রয়েছে রবি নদী, আর একটা হচ্ছে কি চেনাব নদী, এই দুটোর মিলনস্থলকে কি বলা হয় রচনা দোয়াব। ঠিক আছে, তারপরে কি রয়েছে বাড়ি দোয়াব, একটা হচ্ছে বিপাশা রয়েছে। ঠিক আছে, আর একটা হচ্ছে তার মানে কি রয়েছে ইরাবতী রয়েছে। এই সমস্ত দোয়াবগুলো তাহলে মোটামুটি ইম্পর্টেন্ট। বলো এর মধ্যে কার কি বুঝতে অসুবিধা আছে আমাকে বলো, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রচনা দোয়াবটা আরেকবার বোঝালে ভালো হতো। অবশ্যই অবশ্যই বুঝেছো। রচনা দোয়াবটা কি রয়েছে, রচনা তার মানে কি রয়েছে একটা রবি নদী রয়েছে। ঠিক আছে, এইভাবে মনে রাখো র মানে কি রয়েছে একটা রবি নদী, আর চ মানে কি রয়েছে চেনাব নদী। তাহলে একটা হচ্ছে রবি নদী আর চেনাব নদী, এই দুটো নদীর মিলন স্থলটাকে কি বলা হয় রচনা দোয়াব। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, রচনা দোয়াব। ঠিক আছে, একটা হচ্ছে রবি নদী আর একটা হচ্ছে চেনাব নদী, দুটো নদীর মিলনস্থলকে বলা হয় রচনা দোয়াব। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো এবারে, ওকে নেক্সট। আচ্ছা এই হয়ে গেল তোমাদের সিন্ধু নদী। সিন্ধু নদীটা থেকে যা যা পড়ালাম মোটামুটি সব কিন্তু এই জায়গাগুলো থেকে তোমাদেরকে আসবে। সিন্ধুটা নদীটাকে পড়ালাম, সিন্ধুর উপনদীগুলোকে পড়ালাম, উপনদীগুলো কোন নদী থেকে কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে, সেই সব জিনিসটা কিন্তু আমি টোটাল পড়িয়ে দিলাম। এরপরে আসি একটা নদী, সেই নদীটার নাম হচ্ছে গঙ্গা। গঙ্গা নদীটা আজকে কতটা হবে জানি না, তো যাই হোক নেক্সট ক্লাসে কিন্তু আবার এই নদীটাকে আমরা কন্টিনিউ করবো। দেখো এবারে যে নদীটাকে পড়াবো সেটা হচ্ছে গঙ্গা। গঙ্গা নদীটার দৈর্ঘ্য কত, টোটাল হচ্ছে 2525 কিলোমিটার, এটা হচ্ছে পুরো গঙ্গা নদীটার দৈর্ঘ্য। এখন এই যে গঙ্গা নদীটার যে দৈর্ঘ্য 2525 কিলোমিটার, গঙ্গা নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, মনে রাখবে যে একটা হিমাবহ রয়েছে, সেই হিমাবহটার নাম হচ্ছে গঙ্গোত্রী হিমাবহ। ঠিক আছে, ঠিক আছে, গঙ্গোত্রী হিমাবহের হচ্ছে গঙ্গোত্রী বলে একটা হিমাবহ রয়েছে, সেখানে হচ্ছে গোমুখ। ঠিক আছে, গঙ্গোত্রী হিমাবহের গোমুখ উহা থেকে উৎপত্তি লাভ করেছে। এই যে গঙ্গোত্রী হিমাবহটা কোথায় রয়েছে, গঙ্গোত্রী হিমাবহটা রয়েছে উত্তরাখণ্ডে। কোথায় রয়েছে উত্তরাখণ্ডে। হুম, এবং এটাকে উত্তরাখণ্ডের এই যে গঙ্গোত্রী হিমাবহটাকে, এই গঙ্গোত্রী হিমাবহটা উত্তরাখণ্ডে, তো স্যার আমি তো ধরুন আমি বেঙ্গলে এলাম, বেঙ্গলে এসে আমাকে যদি কেউ বলে কলকাতাটা, বা বেঙ্গলে এসে আমাকে যদি কেউ বলে হাওড়াটা, আমি কি করে বুঝবো, আমাকে তো বলতে হবে যে বেঙ্গলের মধ্যে থেকে ভাই তুই আগে কলকাতায় যা, কলকাতার পরে তারপর তো হাওড়াটাকে ধরবি। তো কথা হচ্ছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমাবহর এই আর একটা নাম রয়েছে, এটার নাম হচ্ছে উত্তর কাশী। জায়গাটার নাম কি
উত্তর কাশী। তাহলে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ উত্তর কাশী থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, উত্তর কাশী থেকে উৎপত্তি লাভ করেছে। হ্যাঁ, উত্তর কাশী থেকে উৎপত্তি লাভ করেছে এবং আর 4টে স্টেটের মধ্যে দিয়ে গেছে। কার কার মধ্যে দিয়ে গেছে? একটা গেছে হচ্ছে বিহার, একটা গেছে কি ঝাড়খণ্ড, একটা গেছে কি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আর একটা গেছে কি উত্তরপ্রদেশ, যেটা প্রথমে আমার লেখা উচিত ছিল। তাহলে কার কার মধ্যে দিয়ে গেছে? একটা হচ্ছে কি উত্তরপ্রদেশ, একটা হলো কি বিহার, একটা হলো কি ঝাড়খণ্ড, আর একটা হলো কি ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, তাহলে আমরা বলতে পারি গঙ্গাটা কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে? 5টা রাজ্য। তাহলে একটা হয়ে গেল উত্তরপ্রদেশ, একটা হয়ে গেল বিহার, একটা হয়ে গেল ঝাড়খণ্ড, একটা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল। 5 নম্বরটা কি বলো তো? 5 নম্বরটা কি বলো? বলো গাইস, রিপ্লাই করো। 5 নম্বর যে রাজ্যটা কি লিখবো? 5 নম্বর রাজ্যটা কি লিখবো বলো? দেখি তোমরা কিরম পড়াশোনা মানে শুনছো, বলো। আচ্ছা বেশ, আমরা বলছি গঙ্গা যে 5টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে তার মধ্যে একটা উত্তরপ্রদেশ হয়ে গেল, একটা বিহার হয়ে গেল, একটা ঝাড়খণ্ড হয়ে গেল, একটা ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। 5 নম্বর রাজ্যটা কি লিখবো বলো? 5 নম্বর রাজ্যটা কি লিখবো যার মধ্যে দিয়ে গঙ্গা গেছে? বলে ভালো তো। আরে বাবা, দ্যাট উত্তরাখণ্ড হবে তো। হাই দেখো, এক্ষুনি তো বললাম উত্তরাখণ্ড। হ্যাঁ, 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 তো আরে বাবা, উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকেই তো উৎপত্তি লাভ করেছে। উত্তরাখণ্ডের উত্তরকাশী গঙ্গোত্রী হিমবাহ থেকে তো উৎপত্তি লাভ করেছে। তাহলে উত্তরাখণ্ডটাকে আমরা বাদ দেবো কি করে? তাহলে উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ। তোমাদেরকে বলে দিতে পারে যে গঙ্গা 5টা রাজ্য দিয়ে দিল, এর মধ্যে কোন রাজ্যের মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়নি? দেখো ক্লিয়ারসি ক্লাসি বা এইরকম ধরনের পরীক্ষায় খুব টাফ কোশ্চেন কিছু থাকবে না, সহজ সহজ কোশ্চেন থাকবে। ঠিক আছে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম সহজ সহজ কোশ্চেন থাকে, কিন্তু এই সহজ সহজ কোশ্চেন গুলোকে আমাদেরকে হিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা 1 নম্বর কথা। আচ্ছা এবারে একটা কথা হচ্ছে কি, গঙ্গাটা আমি কি বললাম না, একটা কথা হচ্ছে কি যে আমরা কি বললাম, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে যখন উৎপত্তি লাভ করেছে তখনই কি এর নাম গঙ্গা হয়ে গেছে? না, গঙ্গোত্রী হিমবাহ থেকে যখন উৎপত্তি লাভ করেছে এর নাম হয়েছিল সেখানে ভাগীরথী হয়েছিল। তাহলে ভাই, তাহলে স্যার এই ভাগীরথীটাকে কেন আমরা গঙ্গা বলছি? এই গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছিল, সেখানে এর নাম ছিল ভাগীরথী। তাহলে ভাগীরথীটাকে কেন আমরা গঙ্গা বলছি? কারণ এই গঙ্গাটা কোথায় বলছি, এর সাথে এই গঙ্গা নদীটা যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেইখান থেকে আর একটা নদী উৎপত্তি লাভ করেছে, সেইটার নাম কি? অলকানন্দা। ঠিক আছে, অলকানন্দা। এই অলকানন্দা বা অলকানন্দা এর সাথে কি হয়ে গেছে, ভাগীরথী নদীটা মিশেছে। এবারে স্যার, অলকানন্দা আর ভাগীরথী এই দুটো নদী নিশ্চয়ই একটা জায়গায় এসে মিশেছে। সেই জায়গাটার নাম কি যেখানে এসে মিশেছে? সেই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। ঠিক আছে, এই দেবপ্রয়াগের কাছে এর নাম হয়ে গেছে কি গঙ্গা। তাহলে দেবপ্রয়াগের কাছে গঙ্গা হয়ে গেছে অলকানন্দা আর ভাগীরথী। এবারে বলবে স্যার এই অলকানন্দা নদীটা আপনি বলছেন এটা এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মনে রাখবে এটাও এই উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে, এবং সেটা কোথায়? শতপন্থ। ঠিক আছে, সতপন্থ, সতপন্থ নামে একটা হিমাবাহ রয়েছে। ঠিক আছে, শতপন্থ নামে একটা হিমবাহ রয়েছে, উত্তরাখণ্ডে শতপন্থ নামে একটা হিমবাহ রয়েছে, সেখান থেকে অলকানন্দাটা উৎপত্তি লাভ করেছে। এবং সেই অলকানন্দাটা যখন ভাগীরথীর সাথে মিলিত হয়েছে সেটার নাম কি? দেবপ্রয়াগ। এই রকম করে ভাই 5টা প্রয়াগ আছে, আজকে প্রয়াগগুলো সব করিয়ে দিই। এরপরে একটা প্রয়াগ রয়েছে, সেই প্রয়াগটার নাম হচ্ছে
বিষ্ণু প্রয়াগ। ঠিক আছে, আর একটা প্রয়াগ রয়েছে, সেই প্রয়াগটার নাম কি? রুদ্র প্রয়াগ। কি রয়েছে? রুদ্র প্রয়াগ। একটা প্রয়াগ রয়েছে, সেইটার নাম কি? নন্দ প্রয়াগ। ঠিক আছে, নন্দ প্রয়াগ। একটা প্রয়াগ আছে, সেইটার নাম কি? কর্ণ প্রয়াগ। ঠিক আছে, দেখো সব কটা প্রয়াগ তোমাদের করিয়ে দিচ্ছি যাতে করে কিন্তু কোনো রকম গন্ডগোল না হয়। ঠিক আছে, তোমাদের যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু হয়তো দিয়ে দিল এই প্রয়াগটা কোন নদী দুটোর সঙ্গম স্থল, তাহলে তোমরা কিন্তু সহজেই অ্যান্সারটা করতে পারবে। যেমন রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগটা কি রয়েছে? অলকানন্দা। অলকানন্দা আর একটা নদী রয়েছে মন্দাকিনী। এইটাকে মনে রাখবে কি করে ভাই বা জানো? রুদ্র মানে কি? শিব তো। এই মন্দাকিনীর আর একটা নাম কি জানো? মা দুর্গার আর একটা নাম কিন্তু মন্দাকিনী। ঠিক আছে, এই অলকানন্দা আর মন্দাকিনী দুটো নদী মিশ্রিত হয়েছে কোথায়? রুদ্রপ্রয়াগ। আর মা দুর্গা সম্বন্ধে, দুর্গা তো জানো যে একটা শিবের স্ত্রী হয়েছে দুর্গা, তাহলে সেইখান থেকে মনে রাখো অলকানন্দা আর মন্দাকিনী। নন্দপ্রয়াগ কি রয়েছে? এখানে অলকানন্দা থাকবে, আর একটা কি থাকবে? মন্দাকিনী রয়েছে, এখানটা থাকবে নন্দাকিনী। কি থাকবে? নন্দাকিনী। কর্ণপ্রয়াগটা কি থাকবে? কর্ণপ্রয়াগটা অলকানন্দা থাকবে, আর একটা কি নদী থাকবে? সেই নদীটার নাম হচ্ছে পিন্ডার নদী। আর বিষ্ণু প্রয়াগটা শোনো, এটা হচ্ছে কি রয়েছে? হ্যাঁ বলছি, অলকানন্দা আর পিন্ডার। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি ভালো করে। অলকানন্দা আর একটা হচ্ছে পিন্ডার। ঠিক আছে বাবু, অলকানন্দা আর পিন্ডার এই দুটো নদীর সঙ্গমস্থল হচ্ছে কর্ণপ্রয়াগ। ঠিক আছে, আর বিষ্ণু প্রয়াগটা হচ্ছে বিষ্ণু গঙ্গা, আর একটা হচ্ছে ধৌলি। ঠিক আছে, এটাকে কি করে মনে রাখবে? বিষ্ণু প্রয়াগটা, প্রথম কথা বিষ্ণু প্রয়াগ মানে বিষ্ণু গঙ্গা মনে রাখবে। ধৌলি মানে কি? ভগবানের পায়ের ধুলো থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছে, তাহলে বিষ্ণু গঙ্গা ধৌলি। বিষ্ণু গঙ্গা ধৌলি বিষ্ণু প্রয়াগ। রুদ্র প্রয়াগ, রুদ্রের হচ্ছে ভগবান শিবের স্ত্রী মন্দাকিনী, অলকানন্দা মন্দাকিনী রুদ্র প্রয়াগ। নন্দ প্রয়াগ অলকানন্দা নন্দাকিনী। কর্ণপ্রয়াগ অলকানন্দা পিন্ডার। এই তাহলে পাঁচটা প্রয়াগ কিন্তু বলে দিলাম। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে পার্থ, বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক। ঠিক আছে, এর পরের দিন আমরা এই নদীটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, এই নদীটাকে কন্টিনিউ করব। আজ ক্লাস কিরকম লাগলো সবার? আচ্ছা ঠিক আছে, প্রত্যেক রবিবার। হ্যাঁ, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ পরমচন্দ্র। ঠিক আছে, ফর গুডস কমেন্টস। আর একটা মনে রাখবে, প্রত্যেক রবিবার কিন্তু এই সময় ক্লাস হবে। ঠিক আছে, আমাদের মেসেজটা দেয়া না তো ওয়েট করবে না। ঠিক আছে, আমরা তো দিয়ে দেবো কোনোদিন হয়তো। আজ যেমন আগের দিন রাত্রির বেলা আমি এত ছিলাম, ক্লান্ত ছিলাম, আমি ভুলে গেছি যে তোমাদের গ্রুপে মেসেজটা করতে হবে। আজকে সকালে আমার মনে পড়লো তো গ্রুপে মেসেজটা করতে হবে, ওই জন্য আজকে মেসেজটা করলাম। ঠিক আছে, তো প্রত্যেক রবিবার এই সময় কিন্তু ক্লাস হবে। তোমরা কিন্তু সবাই খাতা পেন নিয়ে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হুম, হুম। ফোন করার নাম্বার আছে দেখ বাবু, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখবি অ্যাডমিন, তুমি যে গ্রুপে আছো সেখানে আমার অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তুমি ডাইরেক্ট ফোনও করতে পারো বা তুমি গ্রুপে মেসেজ করতে পারো। ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ইউ। চলো ক্লাসটা এন্ড করি। গুড নাইট টু অল, ভালো থেকো সবাই, আবার নেক্সট সপ্তাহে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পার্থ, থ্যাংক ইউ।